শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের নতুন এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে মহিলা পরিচালিত ভাসমান সীমান্ত চৌকি, বিজয় দিবস, কলকাতা চলচ্চিত্র উৎসবের এক ঝলক, বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের প্রকৃতি পাঠ। ভারত ও বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ আন্তর্জাতিক জলসীমান্ত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বেষ্টিত অঞ্চল পর্যন্ত প্রসারিত। দুর্গম ওই অঞ্চলে পাচার ও অনুপ্রবেশ ঠেকানো সীমান্তরক্ষী বাহিনীর কাছে বড়সড় চ্যালেঞ্জ। তারই মোকাবিলায় সুন্দরবনে মোতায়েন করা হয়েছে নতুন 6টি অত্যাধুনিক ভাসমান সীমান্ত চৌকি। এবার এই সীমান্ত চৌকির একটির পরিচালনভার তুলে দেওয়া হল বাহিনীর মহিলা প্রহরীদের হাতে। মহিলা পরিচালিত ওই বিওপির কমান্ড্যান্ট সীমা জানালেন, নদীবক্ষে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে মাদক, অস্ত্রশস্ত্র, কাঠ আর বিপন্ন পশুদের চোরাচালান এবং অবৈধ মানব পাচার রুখতে তারা দিনরাত কঠোর নজরদারি চালাচ্ছেন। जब हम स्पीड बोट्स में जाते हैं तो उसके लिए हमें सारी सेफ्टी प्रिकॉशंस रखनी पड़ती हैं। लाइफ जैकेट से लेके लाइफ बॉय से लेके सब चीज़, इवन जो हमारा स्पेशल इक्विपमेंट, ओन वेपन इक्विपमेंट जो भी हम यूज़ करते हैं उस सब पे हमें फ्लोटिंग बॉल्स लगानी पड़ती हैं। तो ये सारी चीज़ें इस एनवायरनमेंट को चैलेंजिंग बनाती हैं। साथ ही क्योंकि ये सुंदरबन का एरिया है तो यहाँ पे एंडेंजर्ड स्पीशीज़ हैं, उनसे भी हमें खतरा रहता है, लेकिन उसके लिए हमें बहुत सारी सावधानियां बरतने के लिए पहले ही बताया जाता है, जो हम पूरी तरीके से निभाते हैं और इसके कारण हमें किसी भी तरह की जान माल का खतरा नहीं हो। ड्यूटी हमारी यही है, चार्टर ऑफ ड्यूटीज़, कि किसी भी तरह की स्मगलिंग कॉन्ट्राबैंड आइटम्स की बांग्लादेश साइड से या इंडिया की साइड से जो फिशरमैन के थ्रू की जाती है उसको रोकना, ये हमारा मेन चार्टर ऑफ ड्यूटीज़ है। इसके अलावा जो छोटे मछुआरे इस एरिया में फ़िशिंग करते हैं उनके रेस्क्यू ऑपरेशंस में, या अगर कोई सी सिकनेस से शिकार हो जाता है उनमें, क्योंकि वह काफ़ी दिन तक यहाँ पे फ़िशिंग करते हैं, तो अगर कोई सी सिकनेस का शिकार हो जाता है तो हम फर्स्ट एड दे के भी उनकी हेल्प करते हैं। उसके अलावा मैंग्रोव एरिया होने के कारण पोचिंग का खतरा रहता है पोचर्स के थ्रू, तो हमारे यहाँ प्रेजेंट होने की वजह से इन सब चीज़ों में काफ़ी कमी देखी गई है और हमारी अलर्टनेस की वजह से ये चीज़ें कम हो गई। और यहाँ पे जो है, आप सभी लोग यहाँ पे महिला है, तो यहाँ पे तो और कोई दिक्कत है, मतलब कि ड्यूटी निभाने में? ऐसे जगह है, ये पूरा रिमोट एरिया है, सुंदरबन का कोर एरिया है, और क्या तकलीफ है वगैरह? नहीं, हमें यहाँ पे कोई तकलीफ नहीं है। हमें जो हमारी फिजिकल ट्रेनिंग जो होती है, हमारी जो प्रोफेशनल ट्रेनिंग है, उसमें हमें इतना मेंटली स्ट्रॉन्ग कर दिया जाता है कि हम हर तरह के एनवायरनमेंट में सर्वाइव करने के लिए अपने आप को कैपेबल हैं। সুন্দরবনের সাপদ সংকুল অরণ্যে ঘেরা নদীপথে টহলদারিতে পুরুষ জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলা প্রহরীরা। মাঝারি পাল্লার মেশিন গানের লক্ষ্য স্থির রেখেই সেই অভিজ্ঞতার কথা জানালেন কনস্টেবল সালমা জাহান। আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এর আগে বর্ডারে পুরো যেখানে ফেন্সিং ছিল সেখানে আমরা ডিউটি করেছি, এই প্রথম আমরা এই নদীপথে ডিউটি করছি। আমাদের জন্য এটা খুব ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সব রকমভাবে আমরা এটার সাথে লড়াই করছি। কি চ্যালেঞ্জেস নিয়ে কাজ করতে হচ্ছে রোজ? যে কোনো রকম আমাদের ওপরে যে কোনো স্মাগলার, যে কোনো রকম দুশ্মন আমাদের ওপর অ্যাটাক করতে পারে, সেটার জন্য আমরা প্রথমে নিজেদেরকে বাঁচাও করি। এছাড়াও এখান থেকে যে সমস্ত স্মাগলার কোনো জিনিস পাচার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সেই সবগুলোও আমরা আটকাই। এটা সুন্দরবনের একেবারে কোর এরিয়া। এখানে যেরকম স্মাগলারের ভয় আছে, পাইরেটস আছে, তার সঙ্গে আরও একটা ভয় আছে, এখানে জঙ্গলে বাঘ আছে, কুমির আছে। সেই রকম কিছু বিপদ বা কিছু সম্মুখীন কোনো দিন হয়েছেন আপনারা? আমরা কোনোদিনই এরকম বিপদের সম্মুখীন হইনি, বাট এটার জন্য আমাদেরকে সেরকমভাবে গাইড করা হয়েছে। আর এই যে বোট, এই বোটটাকে ঠিক সংরক্ষিত ঠিকঠাক জায়গায় এটাকে রাখা হয়, যাতে আমাদের সেরকমভাবে ওরা বাঘ হোক, যে কোনো জিনিস হোক, সহজে যাতে আমাদের অ্যাটাক না করতে পারে সেরকম দূরত্বে এটাকে রাখা হয়, ল্যান্ড করা হয়। যদিও সেটা কোনো স্পিড বোটে যখন আমরা পেট্রোলিং করতে যাই, সেই সব ক্ষেত্রে যদি কোনো অ্যাটাক হয়, সেই স্পিড বোটের সাহায্যে আমরা অনেকটা দূরে
সেটা চলে যেতে পারি, বা আমাদের কাছে যে সমস্ত হাতিয়ার वगैरह থাকে তার সাহায্যে যদি খুব বড় পরিমাণে অ্যাটাক হয়ে যায় তাহলে পরে আমরা এটার সাহায্যে সেটা দূর করতে পারি। সীমান্তরক্ষীদের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রদীপ কুমার জানিয়েছেন, নতুন আউটপোস্টগুলি তৈরি করার পর পাচার ও চোরাচালানের সমস্যা অনেকটাই কমেছে। 16ই ডিসেম্বর ছিল ঐতিহাসিক বিজয় দিবস। 1971 সালের এই দিনেই মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলীয় জিওসি ইনসি রানা প্রতাপ কলিতা বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সাংবাদিক বৈঠকে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। As you are aware, Eastern Command was at the forefront of the 1971 war, and Vijay Divas occupies a place of pride in the history of our command. This year, we have the privilege of hosting 60 members of Bangladeshi delegations. The presence of 28 Mukti Juddhas needs special mention, as it has added more value to the celebrations and has made it further significant for all of us. I take this opportunity to urge all of you to spread awareness of this historic war amongst the people, so that the sacrifice of our valiant soldiers and their tales of heroism are forever etched in the collective memories of our population, particularly the younger generation. This grand victory has been a source of inspiration to all ranks of our armed forces and guides us continuously in our endeavor to maintain continuous vigil in safeguarding our nation against any potential threat. বাংলাদেশ থেকে 60 সদস্যের প্রতিনিধি দল এবং সে দেশের সশস্ত্র বাহিনীর 6 জন আধিকারিক অনুষ্ঠানে অংশ নেন। মুক্তিযোদ্ধা আব্দুল হাই বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনী, সরকার তথা আপামর সাধারণ মানুষের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 71 সালের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা বলতে গেলে আমরা আর্থিকভাবে সচ্ছল ছিলাম। আমার বড় ভাই, আমি এবং আমার শিশু ভাই তিনজনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের ঐতিহাসিক পাহাড়পুরে মুক্তিযোদ্ধা গেরিলাদের সঙ্গে একটা খুব বড় পাকিস্তানিদের সংঘর্ষ হয়, সেখানে 67 জন পাকিস্তানি সেনা মারা যায়। এরপরে সেখানে যুদ্ধ হয়, ওই যুদ্ধে আমার ছোটো ভাই শহীদ হয়েছে। তার নাম ছিল ফজলুল করিম। আর অভিজ্ঞতা যে সেই সময় ভারত সরকার, ভারতের জনগণ যদি আমাদের সাহায্য না করতো, হয়তো আমাদের 30 লক্ষের জায়গায় হয়তো 1 কোটি লোককে জীবন দিতে হতে পারত। তখন যে দুঃসহ জীবনযাপন করেছি আমি, আমাদের সাধারণ মানুষ যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে। 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আগামীকাল। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিলেন প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্র। বিষয় ছিল ওটিটি তথা ওয়েব সিরিজের জমানায় সিনেমার ভবিষ্যৎ। বক্তব্যের শুরুতেই সুধীর মিশ্র সরস ভঙ্গিতে প্রশ্ন তোলেন, সত্যজিৎ রায় কি ওটিটিতে কাজ করতেন? এমনকি তারকোভস্কি, বার্গম্যান অথবা গদারও ওটিটিতে সম্ভব কিনা এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। সুধীর স্পষ্ট ভাষায় বলেন, সিনেমা তথা ওটিটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সরকারের ওপর। যে কোনো রকম জটিলতার সমাধানে সব পক্ষকে তিনি সংলাপ বিনিময় জারি রাখার পরামর্শ দেন। I think the problem in our world is because we didn't talk. I think leaders didn't have a conversation with their voters. What is it that disturbs you? Why are you disturbed? Can I handle it in some way? Because today there is a pretext and I can allow it to fall without being exposed too much. It actually was the hurt somewhere else. Today because the hero is leaving the heroine, I can cry. It's a safe place to cry. So I think people are also looking at safe places to be angry. There is a difficulty. We have not talked. That's why I'm saying talk to anyone. I never stop talking to the person whom I dislike. Actually, হাজারো পয়সা I see people praise. এবারের উৎসবে বাংলাদেশের মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি হাওয়া দর্শকদের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে।
ছবিটির মুখ্য চরিত্রে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, একজন দক্ষ অভিনেতা হয়ে ওঠার পেছনে থাকে অনেক লড়াই সংগ্রাম। আমি যদি বলি, হাওয়া যখন বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এখানে প্রদর্শিত হয়, নন্দন কর্তৃপক্ষ বলি বা তারা যখন হাওয়া দেখেন বা এখানকার দর্শকের ঢলনামা দেখেন, সেখান থেকে তখনই ওনারা আমাকে বলেছিলেন হাওয়াটা আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনতে চাই। অমিতাভ বচ্চন অথবা শাহরুখ খান বলি, পণ্ডিত অজয় চক্রবর্তী, তা ওনাদের হয়তো নখের যোগ্য আমি না। আমি যদি ভালো কোনো কাজ করতে পারি, ওনাদের সঙ্গে যদি কখনো কাজ করার সুযোগ হয় বা সেখানে যদি প্রমাণ করতে পারি, সেটাই হচ্ছে আমার সবচাইতে বড় যোগ্যতা। আমার কাছে ভালো লাগবে ওনাদের সঙ্গে ছবি তোলার চাইতে যদি ওই ইন্ডাস্ট্রিতে যদি আমি কাজ করতে পারি বা আমার ইন্ডাস্ট্রি যদি ওনাদের মতো বা ওনাদের চাইতে বেটার কাজ করতে পারি, তাহলে পরে সেটা আমাদের জন্য, সবার জন্য অনেক আনন্দের। সব মিলিয়ে কেমন হলো এবারের উৎসব? দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানালেন আমাদের প্রতিনিধিকে। আমার নাম সুদীপ্তা সিনহা রায়। ভীষণ এনজয় করছি, ভালো ভালো ছবি দেখছি। বাংলাদেশের দেখলাম, আসামিজ দেখলাম, ইউএসের একটা ছবি দেখলাম, তো অসম্ভব ভালো। কোনোটাতে ক্যামেরা, কোনোটাতে এডিটিং, কোনোটাতে ডিরেক্টোরিয়াল পার্ট, ভীষণই ভালো। আমার নাম অমৃত, এটা আমার 3rd ইয়ার। মনে হয় এই ফেস্টিভ্যালটা আমাদের জন্য একটা দুর্গাপুজোর কাছাকাছি, যে আমরা ওয়েট করি যে কবে। ইনফ্যাক্ট আমাদের বন্ধুরা সবাই নতুন জামা কাপড়ও কিনি। আমাদের রিচুয়ালস আছে, যেমন শেষ দিনে আমরা এই মাঠে আড্ডা মারবো সবাই মিলে, রিউনিয়নটা হয়। তো ফিল্ম ফেস্টিভ্যাল জাস্ট ফিল্মটা না, কোনো একটা গলিতে দেখলেই দেখি একটা অন্য বন্ধু এসে গেছে, তো একটা আধা ঘন্টা একটা আড্ডা জমলো, সিনেমা দেখতে চলে গেলাম, একসাথে বেরোলাম। ফেস্টিভ্যাল আমাদের জন্য একটা খুব বড় পার্ট, লার্নিংয়ের দিক থেকে প্লাস এন্টারটেনমেন্ট। আমি সৌম্যদীপ দাস। আমি এবারে মূলত ফিচার ফিল্মই দেখেছি, এছাড়াও কিছু শর্ট ফিল্ম দেখেছি। এছাড়াও এই সবাই একসাথে আসা, বন্ধু বান্ধবকে নিয়ে ছবি দেখা, এখানে অ্যাক্টিং নিয়ে মাস্টার ক্লাস হয়েছে, মেটাফরের ওপর একটা মাস্টার ক্লাস হয়েছে, ভিজুয়াল মেটাফরের ওপর। আমি মানসী দাস। আমি 2002 থেকে ফিল্ম ফেস্টিভ্যাল দেখছি, কিন্তু এবারের ফেস্টিভ্যালে বেশ কিছু শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি এগুলোই এসেছে ভালো। তাছাড়া গদার বা কিছু রেট্রো, সেগুলো হয়তো ভালো এসেছে, কিন্তু সেভাবে সেই রকম ধরনের সিনেমা তো আসেইনি যে সিনেমা আমরা চাই। আমার নাম অরিত্র চৌধুরী, আমার বাড়ি এই বাঘাযতীনের কাছে, যাদবপুর অঞ্চলে। এইবারের সিলেকশনের মধ্যে আমি বেশ কিছু ভালো ছবি দেখেছি, যেটা সংখ্যাটা বেশি। এত বড় একটা ফেস্টিভ্যাল সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হচ্ছে, সেইটা একটা সত্যি। কলকাতা এবং আশেপাশে সংলগ্ন বিভিন্ন জেলা থেকেও তো অনেক মানুষজন আসেন, এবং সেটা মূলত সিনেমার কারণেই, এবং সেখানে এই বছরের ভিড়টা খুব আকর্ষণীয়। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ন্যাফ গত 3 দশকেরও বেশি সময় ধরে বাড়ন্ত বয়সের ছেলেমেয়েদের প্রকৃতি পাঠের শিবির চালিয়ে আসছে। এখন মূলত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়েই এই শিবির করা হয়। কালিম্পং জেলার সামসিং রেঞ্জের কম্পাউন্ড ফরেস্ট বস্তি এলাকায় ওই শিবিরের আয়োজন করা হয়েছে। 31তম বর্ষের এই শিবিরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মোট 200 জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ে যোগ দিয়েছেন। ন্যাফের প্রাণপুরুষ অনিমেষ বোস জানালেন, এইটাতে বিশেষ চাহিদা ক্যাটাগরি অফ ডিসেবিলিটি খালি নির্দিষ্ট করে একটি নয়, সেরিব্রাল পলিসি থেকে শুরু করে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড থেকে শুরু করে, অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ থেকে শুরু করে, হিয়ারিং ইম্পেয়ার্ড থেকে শুরু করে, মেন্টালি রিটার্ডেশন থেকে শুরু করে সমস্ত ধরনের চ্যালেঞ্জ বাচ্চারা কিন্তু এই শিবিরটাতে অংশগ্রহণ করেন। মূল যে লক্ষ্য নিয়ে আমরা শিবিরটা শুরু করেছিলাম, যে তাদের শারীরিক মানসিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা, কেননা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই ছেলেমেয়েরা। তারা যদি ভালো না থাকে, আমাদের সমাজও ভালো থাকবে না। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আগামী বুধবার আবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠ সংযুক্তা সিংহ ও প্রিয়া বিশ্বকর্মা। প্রস্তুতি পার্থ ঘোষ।